ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। ওয়াটার কিংডমে তারুণ্যের উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল। মা বাবার হাত ধরে চিড়িয়াখানায় শিশুরা, পরিবার বন্ধুদের নিয়ে উৎসব উদযাপন। সরকারের তৎপরতায় এবার চামড়া নষ্ট হয়েছে কম। যথাসময়ে লবণ না দেওয়ায় কাঙ্ক্ষিত দাম পাননি কেউ কেউ। সাভারের শিল্পনগরী পরিদর্শনের পর শিল্প উপদেষ্টা। ব্যাংককে চিকিৎসা নিয়ে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ। নির্দোষ কেউ যাতে শাস্তি না পান সেজন্যই ব্যবস্থা নেওয়া হয়নি জানালেন উপদেষ্টা। অভিযোগ প্রমাণ হলে গ্রেফতার। সন্ধ্যায় যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এখনো চূড়ান্ত নয় জানালেন প্রেস সচিব। টিলিপের চিঠি না পাওয়ার দাবি। এবং ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি স্বপ্নব নিবিড়। ঈদের তৃতীয় দিনে বিভিন্ন বিনোদন কেন্দ্রে আনন্দে সময় পার করছেন সাধারণ মানুষ। বিভিন্ন রাইডে চড়ে বড়দের সঙ্গে ছোটরাও আনন্দে মাতোয়ারা। জাতীয় চিড়িয়াখানা সহ রাজধানী ও আশেপাশের বিভিন্ন স্থানে ঢল নামে ভ্রমণ পিপাসুদের। সবার জন্য আরও বিনোদন কেন্দ্র বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ধ্রুব ব্যানার্জি ও জান্নাতুল দোলনাকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। গানের তালে তালে নেচে আনন্দে মাতোয়ারা সবাই। ঈদ উদযাপনে বাঁধ স্বাধীনী বয়স, ছোট থেকে বড় সবাই মেতেছেন ঈদ আনন্দে। সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বিনোদন প্রেমীদের ভিড়। ওয়াটার রাইড সহ বিভিন্ন রাইডে চড়ে আনন্দে সময় পার করছেন তারা। ব্যবসা গরমে ভরসা ওয়াটার গেমে, সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম ঢেউ আর মিউজিকের তালে নাচ। সাধারণ মানুষের চাওয়া সরকারি উদ্যোগে এমন বিনোদন কেন্দ্র হোক আরো। আমি বাবার সাথে আসছি, আমার খুব ভালো লাগতেছে, খুব মজা করছি এবং সবাই মিলে আমরা গ্রুপ করে আসছি। আমাদের বিনোদনের ব্যবস্থাটা খুবই কম। বর্তমান সরকারকে আমরা চাই আমাদের জন্য প্রচুর পরিমাণ বিনোদনের কেন্দ্র রাখে। ঈদের দিন ঘুরতে পারি নাই আর কি, এই কারণে আজকে এইখানে আসলাম। এদিকে ঈদের তৃতীয় দিনে মানুষের ঢল নামে জাতীয় চিড়িয়াখানায়। হাজার হাজার ভ্রমণ পিপাসু ভিড় করেন চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার সামনে। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করতে পেরে খুশি সবাই। ছোটদের আনন্দ দ্বিগুণ হয় বাঘ ভাল্লুক দেখে। বানরের লাফ ঝাঁপ আর নানা কর্মকাণ্ড দেখে ভীষণ খুশি তারা। কি কি দেখেছো? বাঘ। আর কি দেখেছো? জিঙ্গ। আর কি দেখেছো? বানর। বাঘ দেখেছি, হরিণ দেখেছি, সাপ দেখেছি। আমি বাঘ দেখেছি, সিংহ দেখেছি। বাচ্চার আবদার মেটানোর জন্য আসছি সপরিবার সহ। এছাড়া ঈদের সময় পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন ঐতিহাসিক স্থাপনাগুলোতেও। তাই তো গরম উপেক্ষা করেও ঈদ আনন্দের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে মোঘল আমলের স্থাপত্য লালবাগ কেল্লা। ঈদের ছুটিতে খুব এনজয় করছি এখানে এসে। ঈদে অনেক ঘোরা যায় আর আনন্দ করা যায়। অনেক ইচ্ছা ছিল যে এখানে ঘুরতে আসবো, তো আজকে প্ল্যান করে চলে আসলাম, অনেক ভালো লাগছে। ঈদের আরো বেশ কয়েকদিন ছুটি থাকায় প্রতিদিনই বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করবেন সাধারণ মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী তোহা খান তামিম। জাতীয় চিড়িয়াখানায় ধ্রুব ব্যানার্জি এবং জিয়া উদ্যানে আছেন জান্নাতুল দোলনা। সরাসরি শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, সকাল দুপুর গড়িয়ে এখন পড়ন্ত বিকেল। ঈদের তৃতীয় দিন, মানুষের আনন্দ যেন কোনোভাবেই থামছে না। একটু দেখাতে চাই আমার পেছনে ওয়াটার রাইডের আরও একটি সেগমেন্ট, এবং সেই মজা করছেন মানুষ, আনন্দ সময় কাটাচ্ছেন ঈদের মুহূর্তে। সারা দিনই আসলে যারা এখানে ঢুকেছেন তারা সারা দিনই থেমে থেমে কেউ গোসল করছেন, কেউ বিভিন্ন স্লাইড করছেন। বিভিন্ন ধরনের যেই সেগমেন্টগুলো রয়েছে ওয়াটার রাইডের, সেগুলোই কিন্তু এখানে সেই উদযাপন, ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার সে বিষয়টাই তারা আসলে ভাগ করে নিচ্ছেন। যারা বিশেষ করে রাজধানী ঢাকা থেকে এখানে এসেছেন তারা বলছেন যে একেবারে সময় পান না, যেহেতু ঈদের লম্বা একটি ছুটি পাওয়া গেছে, এই লম্বা ছুটিতেই তারা মূলত এই সময়টা আসলে কাজে লাগাতে চান। যেহেতু রাজধানী ঢাকায় খুব একটি বিনোদনের যে ব্যবস্থা সেটি নেই, হাতিঝিল
কিংবা চিড়িয়াখানা, এগুলোই বারবার করে যেতে হয়। পর্যাপ্ত পরিমাণে বিনোদনের ব্যবস্থা নেই, সেজন্য যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা একটু ঢাকার বাইরে এখানে আসছেন, অর্থাৎ আশুলিয়ার সাভারে আশুলিয়ার যেই ফ্যান্টাসি কিংডম, সেই ফ্যান্টাসি কিংডমে তারা আসছেন এবং এসে তাদের মতো করে তারা সময় কাটাচ্ছেন। বিভিন্ন ধরনের যে পানির ফোয়ারা রয়েছে, সেই পানির ফোয়ারার নিচে দাঁড়িয়ে একটু যে শীতল পরশ, সেই গরমের মধ্যে সেই শীতল পরশে তার শরীরটাকে জড়িয়ে নিচ্ছেন সবাই। তো সব মিলিয়ে বলা যায় যে ঈদের তৃতীয় দিনে বেশ যে আনন্দ সময় পরিবার পরিজন নিয়ে তাদের যে শিশু সদস্য রয়েছে, ছোট সদস্য রয়েছে, সেই সদস্যদের নিয়ে সবাই কিন্তু এখানে আনন্দ সময় কাটাচ্ছেন এবং বেশ লম্বা ছুটি পাওয়ায় বলা যায় যে এই সময়টা খুব বেশি করে তাদের কাজে লাগছে। তো বলা যায় যে মানুষের যে আনন্দ সারা দিনই আমরা লক্ষ্য করছি যে সেই ঈদ আনন্দ উপভোগ করছেন পরিবারের সদস্যদের সাথে, প্রিয়জনের সাথে, বন্ধু বান্ধবকে নিয়ে অনেকেই চলে এসেছেন। তো এই ছিল এখানকার খবর। আমরা একটু চলে যাই জাতীয় চিড়িয়াখানা, সেখানে বাঘ, ভাল্লুক, বানরের খাঁচায় ভিড় করছেন অসংখ্য মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। এখন ঘড়িতে সময় 5টা বেজে কিছু সময় পার হয়েছে, 5টা 6 কিংবা 7 বেজে গেছে। এর মধ্যেই আমরা লক্ষ্য করেছি সকালে যেমনটা ভিড় ছিল চিড়িয়াখানায়, এখন কিন্তু তেমনটা ভিড় নেই। প্রচণ্ড গরম ছিল, মানুষ এই পুরো চিড়িয়াখানা ঘুরে অনেকটাই ক্লান্ত হয়ে গেছেন, অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এখন পর্যন্ত মানুষের ভিড় আছে বলা চলে। এখন পর্যন্ত শিশুরা আসছে তাদের পরিবার অভিভাবকদের হাত ধরে, এখন পর্যন্ত তারা বানর থেকে শুরু করে সিংহ থেকে শুরু করে যে ধরনের পশু পাখি এখানে আছে সেই পশু পাখির খাঁচার সামনে ভিড় করছেন। আমরা লক্ষ্য করেছি এখানকার মানুষদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে তাদের কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে চিড়িয়াখানায় মূলত সুপেয় পানির ব্যবস্থা করা প্রয়োজন, খুব দ্রুত প্রয়োজন, যে কারণে এই গরমের মধ্যে, এই তীব্র গরমের দর্শনার্থীদের বেশ কষ্ট হয়েছে। সেক্ষেত্রে তারা বলেছেন সুপেয় পানির ব্যবস্থা খুব দ্রুতই করা উচিত। পাশাপাশি আজকে আমরা লক্ষ্য করেছি কিছু সময় বৃষ্টি হয়েছে, কিছু সময় আবার রোদের দেখা মিলেছে। সেক্ষেত্রে মানুষের বসার কিছুটা ব্যবস্থা যদি ভবিষ্যতে করা যায়, সেক্ষেত্রে যারা ঈদের সময় চিড়িয়াখানামুখী হবেন অথবা চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে আসবেন তাদের অনেক বেশি স্বস্তি আসবে বলে এখানকার দর্শনার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এখন মূলত আমরা বানরের খাঁচার সামনে রয়েছে এবং দেখছি যে বানরের খাঁচাটি চিড়িয়াখানার যে প্রবেশ গেটটি রয়েছে, প্রবেশের গেটের ঠিক সামনেই কিন্তু সবকিছু মিলিয়ে এই জায়গায়, সুতরাং এই বানরের খাঁচাটির সামনেই মানুষের ভিড় সবচেয়ে বেশি দেখা মেলে। এরপর এটি পেরিয়ে যে বাঘ কিংবা সিংহের খাঁচা আছে সেখানেও মানুষের উপচে পড়া ভিড় সারাদিন ছিল। এখন ভিড় অনেকটা কমে আসলেও ভিড় কিন্তু এখনও কিছুটা হলেও রয়েছে। এই মুহূর্তে এই ছিল, চলে যেতে চাই উদ্যানে, সেখানে আছেন সহকর্মী জান্নাতুল দোলনা। ঈদের এই দীর্ঘ ছুটিতে মানুষ কিন্তু মেতেছে ঈদ উৎসবে। সেটা কিন্তু পরিলক্ষিত হয় যখনই আমরা রাজধানীর পার্কগুলো এবং উদ্যানগুলোর দিকে তাকাই। শিশুদেরকে নিয়ে বিশেষ করে বাবা মা কিন্তু সারা বছর যেহেতু সেভাবে সুযোগ পায় না, সময় পায় না, ঈদের সময়টাতে যেহেতু অনেক বড় একটা ছুটি পাওয়া গিয়েছে, সেই সময়ে কিন্তু সবাই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু এবং বাসার যে ছোট্ট শিশু তাদেরকে নিয়ে বিভিন্ন পার্কে, উদ্যানে ঘুরতে এসেছে। এবং আমাদের যে সহকর্মীরা সবাই কিন্তু রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং তারা জানাচ্ছিলেন বিনোদন কেন্দ্রগুলোতে রাজধানীবাসীর যেই ঈদ আনন্দ সেটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর জিয়া উদ্যান যেহেতু রাজধানীর একটা একদমই প্রাণকেন্দ্রে এবং এখানে যেহেতু কোনো ধরনের টিকেটিং এর ব্যবস্থা নেই, সুতরাং সব বয়সী, সব ধরনের সব মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছেন তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সঙ্গে। তারা কিন্তু ভীষণ উপভোগ করছে। বিশেষ করে আমরা যদি শিশুদের দিকে তাকাই, শিশুরা কিন্তু এই যে প্রকৃতির কাছে আসতে পেরে এবং জিয়া উদ্যানের যে সৌন্দর্য সেটা কিন্তু একে তো এই বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গেই যেই মিষ্টি রোদ এবং হালকা বাতাস, সেই সঙ্গে সবুজের যেই ঘেরা, সেই আবহাওয়াটা কিন্তু শিশুরা বিশেষভাবে উপভোগ করছে। এবং এখানে বিভিন্ন খেলনা কেনার ব্যবস্থা রয়েছে, আশেপাশে ছোট ছোট স্টল, খাবারের স্টল
ফল এবং খেলনার দোকান কিংবা ছোট অর্নামেন্টসের দোকান, ফুলের দোকান কিন্তু ঈদ আনন্দকে আরো দ্বিগুণ করে দিয়েছে। কারণ দেখা যাচ্ছে যারাই ঘুরতে আসছে তারা কিন্তু সেটাও তারা কিনতে পারছে এবং শিশুদের হাতে তারা তুলে দিচ্ছে, তারা একসঙ্গে সবাই মিলে উপভোগ করছে সময়টাকে। তো আমরা যখন কথা বলছিলাম তারা বলছিল যে সকাল থেকে প্রচণ্ড যেহেতু রোদ ছিল, রোদের কারণে তারা শিশুদের নিয়ে বের হতে পারেনি। যখনই দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করলো সবাই কিন্তু তার পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে এবং সময়টাকে আরও কিভাবে বিশেষভাবে উপভোগ করা যায় সেটা কিন্তু তারা উপভোগ করছে। এই ছিল আমার কাছে রাজধানীর জিয়া উদ্যান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জিয়া উদ্যানে, তার আগে ছিলাম জাতীয় চিড়িয়াখানা এবং আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। ঈদের তৃতীয় দিনে সারা দেশের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। চট্টগ্রামের ফয়েজ লেকে আনন্দ উল্লাসে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। নরসিংদীর ড্রিম হলিডের ওয়াটার কিংডম কিংবা কক্সবাজার, সুনামগঞ্জে সাগর হাওরের বিস্তৃত জলরাশি, সবখানেই নিজেদের মতো করে উদযাপনে ব্যস্ত পর্যটকরা। বাঁধ ভাঙা আনন্দে মাতোয়ারা তরুণ তরুণীরা। তীব্র গরম উপেক্ষা করে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে সব বয়সী বিনোদন প্রেমীর উপচে পড়া ভিড়। ওয়েব পুল, ড্যান্সিং ফ্লোরে বিনোদন প্রেমীদের গানের তালে হুড়োহুড়ি, নেচে গিয়ে মেতেছেন ঈদ আনন্দে। খুবই মজা করছি, ঈদের আনন্দ তো এরকমই হওয়া উচিত। বিভিন্ন রাইডে উঠছি, রাইডগুলোতে অনেক এনজয় করছি, এখনো করতেছি। অনেক ভালো লাগছে, এখানে সবার সাথে ফ্যামিলির সাথে আসছি। ঈদের আনন্দ অনেক বেশি এক্সাইটমেন্ট। আমাদের দেখছেন দর্শনার্থীর পার্কে অভাব নাই। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গানের তালে তালে উল্লাসে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার পরিজন নিয়ে অনেকেই চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। ওয়াটার পার্ক এটা খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে এসে খুব ভালো লাগছে। ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি এবং সময় কাটানোর জন্য এখানে আসা। কক্সবাজারে সাগরের নোনা জলে উচ্ছ্বাসে মেতেছেন 2 লাখের বেশি পর্যটক। সাগর উত্তাল থাকায় লাল পতাকা টানিয়ে সমুদ্র স্নানে সতর্ক করা হলেও মানছেন না ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। অনেক মানুষের ঢল হলেও আমরা এনজয় করতেছি। কক্সবাজারের যে বাতাসের যে একটা গায়ে লাগলেই যে গাটা জুড়িয়ে যায়, এটাই সবচেয়ে বড় বিষয়। বেশিরভাগই পর্যটক আমাদের কথা মানতে চায় না এবং তাদের নিরাপত্তার কথাও তারা মানতে চায় না। বিচের নিচে উপরে সর্বখানিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঢল নেমেছে বিনোদন প্রেমী মানুষের। প্রিয়জনকে সঙ্গে নিয়ে উৎসবে মেতেছেন তারা। কেউ কেউ নোনা জলে গা ভাসান, আবার কেউ কেউ স্পিডবোটে ঘুরে বেড়ান উত্তাল সাগরে। খুবই ভালো লাগতেছে, এত সুন্দর আর সমুদ্র কার না ভালো লাগে। এই সুযোগ তো সবসময় হয় না, তাই ছেলে বাচ্চা হাজবেন্ড নিয়ে আমরা চলে এসেছি। এখানে যে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, আর ভোরবেলা এটা যে সূর্যোদয়টা সেটা আরো বেশি সুন্দর। ঈদের ছুটিতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও গেছেন অনেক পর্যটক। লাইফ জ্যাকেট গায়ে নিয়ে ভেসে বেড়াচ্ছেন পানিতে। প্রিয়জনের সঙ্গে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। সবার প্রত্যাশা ঈদের আনন্দ দেশ জুড়ে বয়ে আনুক মঙ্গল আর শান্তি। শামিমা শাম্মী, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাঙামাটির ঝুলন্ত সেতুতে আছেন রিপোর্টার হেফাজত সবুজ। সরাসরি শুরুতেই যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের প্রাচীনতম চা বাগান লাক্কাতুরা চা বাগানে। এই বাগানে সিলেট শহর, সিলেটের আশেপাশে এলাকা থেকে এবং বাইরে থেকে, সিলেটের বাইরে থেকে যারা পর্যটকরা সিলেটে বেড়াতে আসে তারা এই জায়গাতে, এই বাগান এবং পার্শ্ববর্তী রয়েছে মালনীছড়া চা বাগান, যেটি বাংলাদেশের প্রথম কমার্শিয়াল ভাবে চা উৎপাদন করা হয়েছিল 1854 সালে। সেই দুইটা বাগানেই মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন যে সিলেটে যারা বেড়াতে আসে বিভিন্ন প্রান্ত থেকে, তারা অন্যান্য পর্যটক কেন্দ্র যেমন সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল, জাফলং সহ মাধবকুণ্ড, ওদিকে রয়েছে মৌলভীবাজার সহ সিলেটের যে চা বাগানগুলো রয়েছে, দেশের 168টি চা বাগানের মধ্যে সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জে 137টি চা বাগান রয়েছে। সেই চা বাগানগুলো দেখার একটি আগ্রহ থাকে। অনেকে ছবিতে দেখেন কিংবা বিভিন্ন চলচ্চিত্রে দেখে থাকেন চা বাগান, কিন্তু কাছের থেকে ছুঁয়ে দেখার যে আনন্দ, কাছের থেকে স্পর্শ করার যে অনুভূতি, সেটা কিন্তু ভিন্ন। এবং চা বাগানে এসে সেলফি তুলে, ছবি তুলে
এখন এখানে বেশ কিছু টংঘর আছে, সেই টংঘরে ছোট ছোট ফুচকা চটপটি এগুলো খাওয়া দাওয়া করে সবকিছু মিলে যে ঈদের লম্বা ছুটি কোনো না কোনো জায়গায় গিয়ে তারা কাটিয়ে থাকেন। আজকে এখন পর্যন্ত ভিড় একটু কম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে কি আজকে প্রচন্ড গরম পড়েছে। ঈদের দিন থেকে শুরু করেছে আজ পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আজকে এই মুহূর্তে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিলেটে 34 ডিগ্রি তাপমাত্রা চলছে এবং গতকালকে আরো গরম ছিল, আজকে দুপুরের দিকে আরো গরম ছিল। মোটামুটি সবকিছু মিলে বলা যায় সিলেটের এই পরিস্থিতিতে পর্যটকরা ছুটে আসছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে। মোটামুটি এই ছিল সিলেটের লাকাতুরা চা বাগানের পর্যটকদের আনাগোনা সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রাঙ্গামাটির খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ, তিনি জানাচ্ছেন সেখানকার বিভিন্ন আনন্দ উৎসবের খবর। ধন্যবাদ ইকরাম। আপনি যেভাবে জানাচ্ছিলেন সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলোর কথা, চা বাগানের কথা, তেমনি রথপাহাড়ের নগরী রাঙ্গামাটি আসলে এখন এই ঈদের লম্বা ছুটিতে পদচারণায় মুখর। আমরা এখন রাঙ্গামাটির আইকন যেটা বলি বা ঝুলন্ত সেতু, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে আসলে এখন পর্যটকের পদচারণা মুখর। পুরো সেতু ভরে আছে মানুষে এবং আমরা খবর নিয়ে যেটা জেনেছি বিভিন্ন হোটেল মোটেলে আমরা কথা বলে দেখেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে রাঙ্গামাটিতে আসলে সবগুলো হোটেল মোটেল এবং কটেজ যা আছে প্রায় শতভাগ বুকিং আছে। 13 তারিখ পর্যন্ত পর্যটকের এই ধরনের চাপ থাকবে বলে তারা আমাদেরকে বলেছে। আমরা এখন একটু দেখানো হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটিতে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণই থাকে হলো যে কাপ্তাই রথ ভ্রমণ। সেই কাপ্তাই রথ ভ্রমণের মধ্যেই তারা আসলে ঘুরে বেড়াচ্ছেন, বোটে তারা ঘুরে বেড়াচ্ছেন আর রাঙ্গামাটির যে রথ পাহাড়ের যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার বোট মালিক সমিতির সাথে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে এখানকার আজকে বিশেষ করে যে পর্যটকের আগমন ঘটেছে সে এখানে প্রায় 5 শতাধিক বোট রাঙ্গামাটির বিভিন্ন স্পট বিশেষ করে সুবলং ঝর্ণা এবং এর আশেপাশে এলাকাগুলো যেগুলো আছে দর্শনীয় স্থান সেসব স্থানে আসলে গেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি সেটা হলো যে রাঙ্গামাটিতে এই ঈদের যে ছুটি চলছে, এই ঈদের ছুটিতে আসলে এখানে 13 তারিখ পর্যন্ত এই ধরনের পর্যটকের সমাগম থাকবে। সেটা আমরা বিভিন্ন যে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পর্যটক আগমনের ফলে আসলে এখানকার যে স্থানীয় যে তাঁত শিল্প আছে সেটাও বেচাকেনা ভালো হচ্ছে। তো ঈদের যে লম্বা বন্ধে রাঙ্গামাটির যে পর্যটকের আগমন ঘটেছে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাঙ্গামাটিতে, তার আগে ছিলাম সিলেটে। ঈদ বিনোদনের আরো খবর জানাতে এই মুহূর্তে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে আছেন সহকর্মী মহিব আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মহিব, সময় যত ঘনিয়ে আসছে ততটাই হলে দর্শকরা ভিড় জমাচ্ছেন। আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন হলে হলে ঘুরেছি এবং সেখানটায় গিয়ে দেখেছি দর্শকদের পদচারণা বাংলা সিনেমা দেখতে। তবে সময়ের সাথে সাথে দর্শক কিছুটা হলেও হলে বাড়তে শুরু করেছে। সেই চিত্রটা আমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এসে দেখলাম এবং এখানটায় দর্শকরা যেভাবে সিনেমা দেখার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন সেই চিত্রটা দেখেছি কিছুক্ষণ আগেই। সিনেমা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে হলের ভিতরে প্রবেশ করেছেন। এছাড়াও যারা আজকের টিকিট পাননি তারা আগামীকালের জন্য টিকিট কেটেছেন। পাশাপাশি চলচ্চিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা সেটিও তারা প্রকাশ করছেন এবং এই যে সিনেমা দেখার দর্শকদের যে আগ্রহ সেটি কিন্তু বাংলা সিনেমাকে কেন্দ্র করে এবারে ঈদে 6টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলো দেখতেই কিন্তু দর্শকরা আসছেন এবং আমরা দেখেছি তাণ্ডব, নীলচক্র, এশা মার্ডার এবং সবগুলো সিনেমারে কিন্তু দর্শক আলাদা আলাদাভাবে উপভোগ করছেন পরিবারের স্বজন এবং কিছুটা ঈদের ছুটির আমেজ কাটাতে তারা হলমুখী হয়েছেন, হলে এসেছেন। এছাড়া এই যে যারা পরিবার পরিজন আছেন অনেককেই আমরা দেখেছি, কেউ ছোট বাচ্চা নিয়ে এসেছেন, কেউ বা বন্ধু বান্ধব। একটা ঈদের আমেজ এবং ঈদকে উৎসবে রাঙাতে সেই উৎসবে চলচ্চিত্র যুক্ত করেছেন, বাড়তি উন্মাদনা যুক্ত করেছেন, সিনেমার প্রতি মানুষের ভালোবাসা। তবে একটি কথা না বললে নয়, বরাবরের মতো
প্রতি বছর ঈদগুলোতে আমরা দেখি যে চলচ্চিত্র দেখতে দর্শকরা যেভাবে ছুটে আসেন, শাকিব খানের বিষয়ে যদি না বললে না, তার সিনেমা মুক্তি মানে হলে দর্শক, এবং প্রতি বছর ঈদে তিনি কাঁপান, এটি কিন্তু দর্শকরা বলছিলেন। আর এই যে চলচ্চিত্রকে ঘিরে দর্শকদের যে বাড়তি উন্মাদনা, সেটি কিন্তু আমরা দেখেছি। এই ছিল স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ। বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিব আল হাসান। সময় মতো লবণ না লাগানোয় অনেকে চামড়ার দাম পাননি বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে তিনি বলেন, লবণজাত চামড়া দর ঠিকই ছিল, সরকারের তৎপরতায় এবার তুলনামূলক কম চামড়া নষ্ট হয়েছে। এদিকে ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানি পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছেন। এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না, ওনারা সরাসরি রপ্তানি করে দিক। গত 15 বছরে চামড়া খাতে যে অধপতন, নৈরাজ্য ও সিন্ডিকেট হয়েছে তা ভেঙে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 3 দিনে 50,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের দাবি করে ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে, শতভাগ ময়লা সরিয়ে নগরীকে পরিচ্ছন্ন করা হয়েছে। যদিও পুরান ঢাকার কয়েকটি এলাকায় দেখা গেছে সড়কের 2 পাশে পড়ে আছে বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। অনেক মানুষ সারাই করে দিচ্ছে সরকারে, সেই কারণে মানুষ কম দেখে আমাদের ওয়াটা এখনো পড়ে রয়েছে। আগের দিন থেকে আমরা গরুর হাটের বাস উড়াইলাম, মাটি টানলাম, এরপরে বর্জ্য পরিষ্কার করলাম, এখন আবার বালু টানতেছি। যদিও শতভাগ বর্জ্য অপসারণের দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। সোমবার বিকেলে নগর ভবনের পরিবর্তে রাজধানীর ওয়াসা ভবনের সংবাদ সম্মেলন করে সিটি কর্তৃপক্ষ। প্রশাসক জানান, ঈদের তৃতীয় দিন দুপুর পর্যন্ত 31,226 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তৃতীয় দিনের 2:45 পর্যন্ত আমরা প্রায় 31,226 মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি। 8টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি। সব বর্জ্য অপসারণের দাবি উত্তর সিটিরও। দুপুরে গুলশানের নগর ভবনে সংবাদ সম্মেলনে প্রশাসক বলেন, ঈদের তৃতীয় দিনে দুপুর 2টা পর্যন্ত 20,889 টন বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিল্ডে পৌঁছে দেওয়া হয়েছে। 2টা পর্যন্ত আমরা 20,889 টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে আমরা ডাম্প করতে পেরেছি। 2 সিটি বলছে, গত বছরের তুলনায় এবার পশু কোরবানি কমলেও বেড়েছে বর্জ্য। কিন্তু কামান দাগানো হচ্ছে মশার জন্য। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহায় দীর্ঘ ছুটি পেয়ে ঈদের তৃতীয় দিনেও ঢাকার বাইরে ছুটছেন নগরবাসী। পরিবার পরিজনকে সঙ্গে নিয়েই কাটাতে চান ছুটির লম্বা সময়। আবার জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এদিনও বাস টার্মিনালের চেয়ে বেশি চাপ দেখা গেছে রেল স্টেশনে। ছুটি পেলেই ব্যস্ত নগরীর কোলাহল থেকে একটু দূরে যেতে চান নগরবাসী। আর সেই ছুটি যদি হয় দীর্ঘ, তাহলে তো কথাই নেই। কমলাপুর রেল স্টেশনের চিত্রই বলে দিচ্ছে সেই বার্তা। এবারের ঈদে সরকারি ছুটি মিলেছে 10 দিনের। টিকিট না পাওয়া, ভোগান্তি এড়ানো সহ নানা কারণে ঈদে পরিবার পরিজনদের কাছে যেতে না পারলেও লম্বা ছুটিতে তাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হতে চান না। তাই তো ঈদের পরও ছুটে চলা অনেকের। টিকিট না পাওয়ার কারণে যাইতে পারি নাই। এখন অনেকদিন অফিস ছুটি আছে, আরো 5 দিন অফিস ছুটি আছে, এই জন্য মূলত যাইতেছি। ভিড়ের জন্য যাইনি, এখন যাব, ছুটি আছে এখনো আরো 6 দিন, এই জন্য এখন যাচ্ছি। পড়ালেখা একটু বন্ধ থাকে, অবসর পাই তাই যাই। যানজট যেন না থাকে, এই কারণে আর কি আজকে যাওয়া। কেউ বা ইচ্ছের বাইরে গিয়ে নিহাত রাজধানীতে ফিরছেন কর্মস্থলে যোগ দিতে। আবার অনেকেই আসছেন কনক্রিটের এই নগরীতে বেড়াতে। চট্টগ্রাম বাকুলিয়া থেকে আসছে, এই ঢাকা, হ্যাঁ ঢাকা শ্বশুরবাড়িতে আসছি। ব্যবসা বাণিজ্য আছে, যে ছুটি শেষ করে অতি তাড়াতাড়ি এসে বললাম যে যানজট না লাগে তার জন্য তাড়াতাড়ি চলে আসার কারণ অফিস খুলে ফেলছে, এজন্য ঢাকা একটু ফাঁকা, এই জন্য আমরা ঢাকা ভ্রমণে আসছি। সবসময় পরিশ্রম বা সাংসারিক যে সমস্ত কাজকর্ম থাকে সবকিছু থেকে রিলিফের জন্য আর কি আমরা বেড়াই। পুলিশের চাকরি করি, আগামীকাল আমাদের জয়েন্ট, এই জন্য আর এখানে শ্বশুরবাড়ি, এই জন্য আগেই চলে আসছি। যাত্রীদের এই চাপ খুব বেশি ছিল না বাস টার্মিনালগুলোতে। মহাখালী প্রায় যাত্রী শূন্য হলেও গাবতলীতে দেখা যায় অনেককে, যাদের বেশিরভাগই ছাড়ছেন রাজধানী। নিজের বাড়িতে করেছি এবং রাজশাহী
বেড়াতে যাব। লম্বা ছুটির কারণে একটু ঘুরে আসা। এক সপ্তাহ থাকার ইচ্ছা আছে, আত্মীয়স্বজনের সাথে দেখা করব। একই অবস্থা ছিল লঞ্চ টার্মিনালেও। রাজধানীতে ফেরার চেয়েও বেশি ছিল রাজধানী ছাড়ার হিড়িক। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। থাইল্যান্ডে 1 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নির্বিঘ্নেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। জুলাই হত্যাযজ্ঞের মামলা থাকার পরও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সেজন্যই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযোগের সত্যতা মিললেই গ্রেফতার করা হবে। চিকিৎসা নিতে গেল 7 মে ব্যাংককের উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জুলাই হত্যাযজ্ঞের মামলা থাকার পরও তার দেশত্যাগ নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল ক্ষোভ। সমালোচনার মুখে কিশোরগঞ্জের এসপি সহ পুলিশের 3 কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছিল ব্যবস্থা। এরই মধ্যে রোববার রাতে সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরে এলেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ যাত্রীদের মতোই দেশে ফিরেছেন আব্দুল হামিদ। কোনো প্রোটোকল চাননি। ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে নামিয়ে আনা হয় সাবেক রাষ্ট্রপতিকে। রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্দোষ কেউ যাতে শাস্তি না পায় তাই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তদন্তে অভিযোগের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। উপদেষ্টা আরও জানান, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত হবে। ঈদে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 2026 সালের এপ্রিল মাস জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব দিক থেকে উপযুক্ত সময়, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে জানান, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কিনা তা লন্ডনে গিয়ে বোঝা যাবে বলেও জানান তিনি। সবাইকে আমার সালাম জানাচ্ছি। দেশের রাজনৈতিক দলগুলোর দাবির মুখে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের রোডম্যাপে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল হতাশা প্রকাশ করে। সন্দেহের আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। তবে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানালেন, সংস্কার, বিচার ও বাংলাদেশের আবহাওয়া সব মিলিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ ভোট আয়োজনের উপযুক্ত সময়। আমাদের ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, আমাদের ম্যান্ডেট হচ্ছে ট্রায়াল, আমাদের ম্যান্ডেট হচ্ছে ইলেকশন। এই প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে চিফ অ্যাডভাইজার এপ্রিলের প্রথমার্ধে টাইম দিয়েছেন। এপ্রিল মাসের প্রথম অর্ধটা মানে 14-15 তারিখ পর্যন্ত যে এটা একটা ফ্যান্টাস্টিক টাইম। এ সময় তিনি কথা বলেন প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে। জানান, ফ্যাসিবাদী আমলে দেশের পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সফরের অন্যতম লক্ষ্য। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ফোকাসটা থাকবে অ্যাসেট রিকভারি, যে টাকাটা চুরি হয়ে ইউকেতে গিয়েছে সেই টাকাটা কিভাবে আমরা রিকভার করব। এ সময় শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে কিনা তা এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি। অফিসিয়ালি আমাদের কাছে কোনো চিঠি আসেনি। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির, উনি হচ্ছেন লিডার, ওনাদের মিটিং হলে তো অবশ্যই ভালো, কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে কি হচ্ছে না এখন পর্যন্ত আমরা এখনো কিছু বলতে পারছি না। 4 দিনের সফরে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। যে তিমিরে ছিল গণতন্ত্র, সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। যদি কোনো দিকে হেলে পড়ে এবং কাউকে কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সরকার বিতর্কিত হবে। প্রধান উপদেষ্টা তার ওয়াদা অনুযায়ী এপ্রিলের মধ্যে নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশা করেন তিনি। আগামী নির্বাচন যেন কোনোভাবে অনিশ্চিত না হয়, বরং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য দেশবাসীকে পাহারাদারের ভূমিকা পালন করার আহ্বান জানান জামায়াত আমির। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের ক্ষেত্রে কিছু সংস্কার নিশ্চিত হলে এপ্রিলের নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে চা চক্র শেষে কথা জানান তিনি। ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইয়ের মতো ঘটনা যেন আগামীর বাংলাদেশে না ঘটে সে প্রত্যাশা করেন সার্জিস। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি। নির্বাচনী এলাকায় দেখেছি ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি। সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায়, তাহলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবেন। ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। ওমিক্রন ধরনের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ, ফিরে এসেছে মৃত্যুও। গত এক সপ্তাহে 134 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 36 জন, মারা গেছেন একজন। চিকিৎসকরা বলছেন নতুন এই ভ্যারিয়েন্ট বহু মানুষকে আক্রান্ত করতে পারে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। 3 বছর বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানো করোনা ভাইরাস অতিমারি নির্মূল না হয়ে সম্প্রতি আবারও মাথা চড়া দিয়েছে। পাশের দেশ ভারতে নিয়েছে ভয়াবহ রূপ। গত 2 সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। সিভিয়ারিটি আগের মতো অত বেশি না হলেও ইনফেকশন করার মাত্রা অনেক বেশি, যে কারণে দেখা যাচ্ছে যে একটা চান্স থাকে যে এই ভাইরাসটা আবার সেই অনেক মানুষকে আক্রান্ত করে, অনেক মানুষকে অসুস্থ করে ফেলার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন কোভিড-19-এর সঙ্গে নতুন ভেরিয়েন্টের লক্ষণের পার্থক্য নেই। মেইনলি যেটা দেখা যাচ্ছে যে জ্বরের টেন্ডেন্সি বেশি দেখা যাচ্ছে, এবং কারো কারো জ্বর না থাকলেও কাঁপুনি থাকছে শুধু। হঠাৎ করে যদি টেস্ট সেন্সেশন কমে যাচ্ছে, এবং নাকে যেটা আমরা বলি যে গন্ধ পাওয়ার যে প্রবণতা সেটা কমে যাচ্ছে, এবং অনেকের কিন্তু লুজ মোশন বা ডায়রিয়া দেখা যাচ্ছে। এই সিমটমগুলো থাকলে আসলে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই। শুধু বাসায় একটু হোম রেস্ট নিবে, তারপরে দেখা যাচ্ছে যে একটু শরীর ব্যথা থাকলে একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, এবং কোভিডের সময় যে আমরা হেলথ হাইজিনগুলো মেনটেন করেছি সেগুলো মেনটেন করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। এছাড়া দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং থার্মাল স্ক্যানার বা ডিজিটাল হেলথ থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পান সরবরাহের আড়ালে অস্ত্র চোরাচালান। কক্সবাজারের চকরিয়ায় 7টি দেশীয় বন্দুকসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় অস্ত্র চোরাচালানের গোপন তথ্যে রোববার সন্ধ্যায় মহেশখালীর প্রবেশপথ বদরখালী স্টেশন সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে র্যাব ও কোস্টগার্ড। একটি অটোরিকশার পিছনে রাখা পান ভর্তি বস্তা খুলে পাওয়া যায় 7টি দেশীয় বন্দুক। আটককৃত 2 জন ব্যক্তিকে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানতে পারি তাদের একটি সংঘবদ্ধ চক্র মহেশখালী থেকে নিয়মিত কক্সবাজার কিংবা চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে অস্ত্র সরবরাহ করে থাকে। বর্ণিত অস্ত্রসমূহ সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার, ডাকাতি থেকে শুরু করে ভূমি দখল এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করে থাকেন। ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ গেছে বাবা ছেলের। এ নিয়ে দুদিনে মৃত্যু হলো 4 জনের। লাইফগার্ড কর্মীরা বলছেন সমুদ্র স্নানে নির্দেশনা মানছেন না পর্যটকরা, যার কারণে ঘটছে প্রাণহানি। আর পর্যটকদের দাবি সৈকতে নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর উত্তাল, সৃষ্টি হয়েছে গর্ত, তার উপর উল্টো স্রোতের টান বেশি। বালুচরে টাঙানো হয়েছে লাল পতাকা, যেখানে সমুদ্র স্নান নিষিদ্ধ, তবে মানছেন না অনেক পর্যটক। সোমবার দুপুরে কলাতলী সৈকতে লাইফগার্ডের আওতার বাইরে গিয়ে গোসলে নামেন 2 পর্যটক। এ সময় সাগরে সৃষ্ট গর্তে পড়ে স্রোতের টানে ভেসে যান তারা। দ্রুত জেটস্কি নিয়ে একজন এবং লাইফগার্ড কর্মীরা আরেকজনকে উদ্ধার করে। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 2 জন যখন পানিতে পড়ে যায় তখন তাৎক্ষণিক ওখানে সামনে ওয়াটার ব্যাগ ছিল, ওনারা 2 জনকে ধরে ফেলে এবং আমি টাওয়ার থেকে দৌড়ে যাই। আমি যেতে যেতে একজনকে ওনারা টেনে এসে উপরে তুলে ফেলেন, আরেকজন পানিতে থাকেন, ওনাকে ধরে আমি নিয়ে আসি উপরে। তবে পর্যটকদের অভিযোগ, লাখো পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী। স্বল্পতার কথা স্বীকার করে সবাইকে নির্দেশনা মানার আহ্বান সংস্থাটির। অনেকে দেখতেছে একদম লাস্টে চলে যাচ্ছে ভিতরে, তো ওরা তো অবশ্যই রিস্ক নিতেছে। লক্ষাধিক মানুষের জন্য এই 10-15 জন লাইফগার্ড আসলে খুবই কম। কিছু সংখ্যক পর্যটক আমাদের যে মেসেজগুলো রয়েছে, সেফটি মেসেজ রয়েছে, এগুলাকে ইগনোর করে তারা যে কোনো জায়গা থেকে গোসল করতে নেমে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় গত 2 দিনে 30 জনের বেশি পর্যটককে উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। মৃত্যু হয়েছে 4 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কানাডার অন্টারিওতে নৌকাডুবে 2 বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে একজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাইফুজ্জামান। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে। নিহত অপরজন বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আহিল রাকিব। বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ফাউন্ডিং প্রেসিডেন্ট সুবীর কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় 155 কিলোমিটার দূরে কাওয়ারথা লেক এলাকায় সাইফুজ্জামান ও তার বন্ধু রাকিব সহ 3 জন নৌকা নিয়ে পানিতে নামেন। হঠাৎ বাতাসে সেটি উল্টে যায়। এতে রাকিব ও সাইফুজ্জামান প্রাণ হারান। পুলিশ জানায় নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না। আজ 8 জুন এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়।